আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের যে পে স্কেলে বেতন হয় সেটি অনেক বছর যাবৎ নতুন করে প্রণয়ন করা হয়নি। এই পে স্কেল নতুন করে প্রণয়ন করা হবে কিনা, তার প্রয়োজনীয়তা কতটুকু কিংবা সেটি কতটুকু বড় বোঝা হতে পারে সরকারের জন্য, সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি ছোট করে দেখাতে চাই পে স্কেলের অনুপস্থিতিতে মূল্যস্ফীতির বিপরীতে সরকারি চাকরিজীবীদের প্রকৃত বেতন আসলে বাড়ে নাকি কমে, এবং যদি বাড়ে কিংবা কমে সেটা আসলে ঠিক কতটুকু। প্রথমেই আমরা একটু দেখে নিব পজিটিভ ইকোনমিক্স এবং নরমেটিভ ইকোনমিক্সের পার্থক্য। পজিটিভ ইকোনমিক্স এমন একটা পলিসি ডিসকাশন যেখানে শুধু ফ্যাক্ট বলা হয়, অর্থাৎ কি হচ্ছে বা কি ঘটছে। এখানে কোনো ধরনের উচিত অনুচিত এ ধরনের পলিসি দেওয়া হয় না। আর নরমেটিভ ইকোনমিক্স প্রেসক্রিপটিভ কাজই করে, অর্থাৎ পলিসি দেয় যে কোনটি উচিত হবে কোনটি অনুচিত হবে। ডান পাশে যদি দেখি আমরা নমিনাল এবং রিয়েল, এই দুইটা টার্ম আমাদের একটু বুঝতে হবে। অর্থনীতির ভাষায় নমিনাল ওয়েজ মানে হচ্ছে আমি টাকার অঙ্কে বা কাগজে কলমে যে বেতনটা পাচ্ছি। আর রিয়েল ওয়েজ মানে হচ্ছে আমি যেই বেতনটা পাচ্ছি সেটা আসলে ঠিক কতটুকু দ্রব্য এবং সেবাকে কিনতে পারে। অবশ্যই কোনো একটা নির্দিষ্ট বছরের সাথে তুলনা করতে হবে। অর্থাৎ নমিনাল ওয়েজ এবং রিয়েল ওয়েজের মধ্যে একটা পার্থক্য থাকবে। নমিনাল ওয়েজ রিয়েল ওয়েজের থেকে বেশি হতে পারে। আমি কাগজে কলমে হয়তো 1,000 টাকার বেতন পাচ্ছি, কিন্তু সেইটা অন্য একটা বছরের সাথে তুলনা করে বা একটা বেজ ইয়ারের সাথে তুলনা করে হয়তো 800 টাকার সমান হতে পারে। এটা হচ্ছে আমাদের অষ্টম জাতীয় পে স্কেল, যেখানে টোটাল 20টা গ্রেড আছে। 20তম গ্রেড সর্বনিম্ন বেতন 8,250 টাকা, অর্থাৎ মূল বেতন 8,250 টাকা দিয়ে শুরু হচ্ছে এবং মূল বেতন সর্বোচ্চ 78,000 হতে পারে। আমরা যদি বাংলাদেশ ব্যাংকের একটা সোর্স দেখি, আমাদের ইনফ্লেশন রেট এখানে মোটামুটি আমরা 8.71% পয়েন্ট টু পয়েন্ট। ফেব্রুয়ারি 2026 যদি আমরা দেখি 9.13%। মার্চ 2025 9.35%। যদি আমরা বিবিএস এর ডেটা দেখি সেখানেও সব কিছুই মোটামুটি 9%-এর উপরে চলে যাচ্ছে। Okay. আমরা হিসাবে সুবিধার্থে 9% না ধরে 8% ধরতে পারি। অর্থাৎ আমি আরও একটা ইজি সিচুয়েশন দিচ্ছি যেখানে 8% ধরে আমরা আমাদের একটা টেবিল তৈরি করব। তো আমরা আগেই যে বলেছিলাম যে 1,000 টাকার যেই জিনিসটা আমরা গত বছর কিনতে পেরেছি সেই জিনিসগুলো বা সেই সেবাগুলো কিনতে গেলে এখন কিন্তু আমার 1,080 টাকা প্রয়োজন হবে, কারণ আমার 8% মূল্যস্ফীতি হয়ে গিয়েছে। আমি যদি একই বাস্কেটের জিনিসপত্র এবং সেবাগুলো তারপরের বছর কিনতে চাই, তাহলে আমার প্রয়োজন হবে 1,166 টাকা। অর্থাৎ কারো যদি আসলে 1,166 টাকা বেতন বাড়ে 2 বছরে, রিয়েল ওয়েজের হিসাব করলে বা প্রকৃত বেতন হিসাব করলে তার আসলে কোনো বেতনই বাড়ে নাই, কারণ তার পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কিন্তু আসলে একটুও বাড়েনি। আমরা উদাহরণ হিসেবে একজনকে নিতে পারছি, ধরে নিচ্ছি তার নাম জনাব আব্দুল্লাহ। উনি একজন সরকারি কর্মকর্তা। মূল বেতনের পাশাপাশি একজন সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী বাসা ভাড়া পান এবং শিক্ষা ভাতা পান তার সন্তানের জন্য, আর চিকিৎসা ভাতা পান। এর বাইরেও ছোটোখাটো কিছু ভাতা বিভিন্ন চাকরিতে আলাদা করে থাকে। সেগুলো সবাই পাচ্ছেন না, অর্থাৎ সেগুলো সাধারণ বা কমন না। প্রতি বছর মূল বেতনটা 5% হারে বাড়ে, তবে শিক্ষা ভাতা এবং চিকিৎসা ভাতাটা ফিক্সড, এটা কিন্তু বাড়ে না। যার কারণে মোট বেতন 5%-এর কম হারে বাড়ে। আমরা হিসাবের সুবিধার জন্য শুধু মূল বেতনটাকে নিচ্ছি। বেশিরভাগ সরকারি কর্মচারী কিংবা কর্মকর্তা আসলে তার জীবনে খুব বেশি পদোন্নতি পান না। আমরা যদি প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা যিনি কিনা নবম গ্রেডে জয়েন করছেন 22,000 টাকা বেসিক বেতনে, তার কথা চিন্তা করি, খুব বেশি প্রমোশন আসলে তারা পান না। বাংলাদেশে সব থেকে লুক্রেটিভ যে জবগুলো সেখানেও, অর্থাৎ যেমন হচ্ছে বিসিএস এর কথা যদি আমরা ধরি, বিসিএসও হাতে গোনা কয়েকটা ক্যাডারে প্রথম গ্রেডে যাওয়া সম্ভব। বেশিরভাগ ক্যাডারেই চতুর্থ গ্রেডের উপরে আর কোনো পদ নেই। আর যদি আমরা একজন কর্মচারীর কথা ধরি,
20তম গ্রেডে জয়েন করলে হয়তো একটা দুইটা প্রমোশন পেতে পারে, বা সেই প্রমোশন পেয়েও হয়তো কেউ 17তম গ্রেডে বা 16তম গ্রেডে যে আটকে যায়। আমাদের এক্সাম্পলে আমরা ধরে নিচ্ছি উনি জনাব আবদুল্লাহ নবম গ্রেডে জয়েন করে 10 বছর চাকরি করলেন। 10 বছর পরে উনি ষষ্ঠ গ্রেডে যাচ্ছেন, সেখানে উনি আরো 8 বছর চাকরি করেন। তারপরে উনি পঞ্চম গ্রেডে 7 বছর চাকরি করেন। আর ফাইনালি চতুর্থ গ্রেডে উনি 5 বছর চাকরি করেন। আমি যদি বিশেষ শিক্ষা ক্যাডারের একজন অফিসারের কথা ধরি এখানে, উদাহরণস্বরূপ আমি নবম গ্রেডে ধরতে পারি যে তিনি লেকচারার হিসেবে 10 বছর ছিলেন। এরপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ষষ্ঠ গ্রেডে, সেখানে তিনি ছিলেন 8 বছর। তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তিনি ছিলেন 7 বছর, এবং সর্বশেষ প্রফেসর হিসেবে উনি ছিলেন 5 বছর। বিসিএস এর অন্যান্য ক্যাডারের ক্ষেত্রেও এই উদাহরণ নেওয়া যেতে পারে, কিংবা বিসিএস এর বাইরে যে বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা আছেন তাদেরকেও উদাহরণ নেওয়া যেতে পারে। তবে বেশিরভাগই বাস্তবে কখনোই চতুর্থ গ্রেড পর্যন্ত পৌঁছান না বা পদোন্নতি পান না। আমাদের টেবিলে প্রথমেই আমরা দেখতে চাচ্ছি 10 বছর নবম গ্রেডে চাকরি করার কারণে ওনার আসলে প্রকৃত বেতন বাড়লো নাকি কমলো। আমরা আমাদের উদাহরণে ধরে নিয়েছিলাম যে আমাদের দেশের গড় মূল্যস্ফীতি 8%, যেখানে মূল বেতন প্রতি বছর বাড়ে 5% করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই আসলে 3% করে আসলে ঘাটতি হয়ে যাচ্ছে, প্রকৃত বেতন কমে যাচ্ছে। যেমন 1 বছর পরেই আমার 22,000 টাকার ক্রয় ক্ষমতা ধরে রাখার জন্য আমার আসলে বেতন দরকার ছিল 23,760 টাকা, কিন্তু 5% ইনক্রিমেন্ট হয়ে কর্মকর্তা কিন্তু বেতন পাচ্ছেন 23,100 টাকা। অর্থাৎ প্রথম বছরেই 660 টাকা উনি আহ, ঘাটতিতে পড়ে গেলেন মূল বেতন, যদি আমরা ক্রয় ক্ষমতা চিন্তা করি বা প্রকৃত বেতন বা রিয়েল ওয়েজের কথা চিন্তা করি। এভাবেই আমরা দেখতে পাচ্ছি দশম বছরে এসে ওনার ক্রয় ক্ষমতা ধরে রাখার জন্য মূল বেতন প্রয়োজন ছিল 43,978 টাকা, কিন্তু ইনক্রিমেন্টের মাধ্যমে উনি আসলে মূল বেতন পেয়েছেন 34,170 টাকা। অর্থাৎ এই 10 বছরেই তার মূল বেতনের ঘাটতি চলে আসলো 9,808 টাকা। আমরা আমাদের সিনারিওতে তাকে একটা প্রমোশন দিয়েছি, 11তম বছর থেকে উনি ষষ্ঠ গ্রেডে পাচ্ছেন বেতন। ষষ্ঠ গ্রেডের মূল বেতন 35,500 টাকা থেকে শুরু হওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি প্রথম বছরেই তার আসলে ঘাটতি হয়ে গেল 11,996 টাকা। এটা কিন্তু আমাদের আগের টেবিলটা কন্টিনিউ করে আসছি বলে। এখানে উনি চাকরি করছেন 8 বছর। এই 8 বছর শেষে এবং আমাদের আগের 10 বছর, টোটাল 18 বছর উনি চাকরি করেছেন। তাতে আমরা দেখতে পাচ্ছি এই 18 বছর শেষে ওনার বেসিক দাঁড়ালো 49,980 টাকা, যেটা কিনা ক্রয় ক্ষমতা ধরে রাখার জন্য প্রয়োজন ছিল 81,400 টাকা। অর্থাৎ প্রকৃত বেতন হিসেবে উনি অলরেডি 31,420 টাকা ঘাটতিতে চলে এসেছেন। আমরা ওনাকে আরেকটা প্রমোশন দিচ্ছি, পঞ্চম গ্রেডে ওনাকে পাঠিয়ে দিচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম গ্রেডে উনি চাকরি করছেন 7 বছর, এবং 7 বছর শেষে ওনার বেসিক বেতন বা মূল বেতন দাঁড়ালো 66,840 টাকায়, যেটা আসলে শুধুমাত্র 22,000 টাকার ক্রয় ক্ষমতা ধরে রাখার জন্য প্রয়োজন ছিল 1,39,506 টাকা। অর্থাৎ উনি শুধুমাত্র ক্রয় ক্ষমতা ধরে রাখতে হলেও 72,666 টাকা পিছনে পড়ে যাচ্ছেন। অর্থাৎ আপাত দৃষ্টিতে তার প্রমোশন হয়েছে, বেতন বৃদ্ধি হয়েছে, কিন্তু তার প্রকৃত আয় কমে গিয়েছে। আমরা তাকে আরও একটা প্রমোশন দিচ্ছি, যে প্রমোশন দিয়ে আমরা তাকে চতুর্থ গ্রেডে রাখছি, যেখানে চতুর্থ গ্রেড যেহেতু 71,200 টাকাতে ফিক্সড, এর বেশি ইনক্রিমেন্ট হয় না, তাই আমরা দেখতে পাচ্ছি অলরেডি ওনার 1,33,780 টাকা ঘাটতি হয়ে গেল। আমরা যদি বিসিএস এর যেই দুই তিনটে ক্যাডারে প্রথম গ্রেড পর্যন্ত কর্মকর্তারা পৌঁছাতে পারেন সেই উদাহরণ ধরি, তাহলেও দেখা যাবে যে তার 22,000 টাকার ক্রয় ক্ষমতা ধরে রাখার জন্য 30 বছর পর বেতন প্রয়োজন ছিল 2,04,980 টাকা, কিন্তু 30 বছর পরে উনি আসলে পাচ্ছেন 78,000 টাকা, যার কারণে ওনার ঘাটতি হচ্ছে 1,26,680 টাকা। অর্থাৎ উনি 22,000 টাকা মূল বেতনে যখন জয়েন করেছিলেন তার তুলনায় ওনার বেতন অর্ধেকেরও কম হয়ে গেল মূল বেতন, যদি আমরা নতুন কোনো পে স্কেল ঘোষণা না করি। আমরা যদি দেখি 20তম গ্রেডের একজন কর্মচারীর কথা, তার বেতনটা শুরু হচ্ছে 8,250 টাকা দিয়ে,
এবং এই বেতনের সর্বশেষ ইনক্রিমেন্ট হওয়ার পরে 20,010 টাকাতে যে থেমে যাবে, যদি তিনি কোনো প্রমোশন না পান। যদি তিনি প্রমোশন পান, খুব রেয়ার কেসে হয়তো 14তম গ্রেড পর্যন্ত পৌঁছান। যেমন আমরা একজন পুলিশ কনস্টেবলের কথা চিন্তা করতে পারি, যিনি 20তম গ্রেডে জয়েন করেছেন। সম্ভবত এটা 17তম হবে, 20তম না। তারপরে উনি প্রমোশন পাচ্ছেন, প্রমোশন পেয়ে 14তম গ্রেডে পৌঁছান বা আরও উপরে পৌঁছাতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রমোশন পেতে পেতে 20-30 বছর লেগে যেতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে 20তম গ্রেডের কিংবা 16তম গ্রেডের কিংবা 17তম গ্রেডের কর্মচারীরা আসলে প্রমোশন পান না। প্রমোশন না পাওয়ার কারণে তারা পান টাইম স্কেল, অর্থাৎ 10 বছর পরে প্রমোশন না পেলে একটা টাইম স্কেল পান। এক গ্রেড আগান, তবে এই একটা গ্রেড আগালে তাদের মূল বেতন হয়তো 100 টাকা, 150 টাকা বা 200 টাকার মতো বাড়তে পারে। কিন্তু দেখা যাচ্ছে তাদের বেতনটা এই 20,000 টাকার মধ্যেই আসলে সীমাবদ্ধ থেকে যায়। যদি আমরা মিড লেভেলের একজনের কথা চিন্তা করি, আমাদের সম্মানিত প্রাইমারি স্কুলের যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, তারা কিন্তু কখনো অ্যাসিস্ট্যান্ট, সরি, তারা যদি হেডমাস্টার না হন, তাহলে 13তম গ্রেডেই কিন্তু তাদের মানে সাবস্টেন্সিভ গ্রেড হচ্ছে 13তমই থেকে যায়। তারা হয়তো দুটো টাইম স্কেল পান, কিন্তু তাদের বেতনও মূল বেতনে দেখা যায় যে খুবই কম, মানে বাড়ে না। তারা 10ম গ্রেডে পৌঁছাতে পারবেন যদি তারা হেডমাস্টার হন, আর এরপরে হেডমাস্টার থেকে আর প্রমোশন নাই। তারপরে হচ্ছে আমরা আরও একটা ব্যাপার দেখি, যে পে স্কেল যেহেতু ঘোষণা হচ্ছে না বা অনেকদিন হয়নি, তো 2015 সালে একজন যখন জয়েন করতেন উনি 22,000 টাকা মূল বেতনে জয়েন করতেন। কিন্তু যেহেতু 2026 সালে এসেও আমাদের পে স্কেল আপডেট হয়নি, তাই দেখা যাবে হিসাব করলে তার মূল বেতনটা হয়তো প্রকৃত অর্থে 10 থেকে 11 হাজার টাকায় নেমে এসেছে, যেহেতু প্রায় 11 বছর কোনো পে স্কেল হয়নি। এবং এই 11 বছরই আমাদের বাংলাদেশ ব্যাংক এবং বিবিএস এর হিসাবেই গড়ে প্রায় 9%-এর মতো মূল্যস্ফীতি ছিল। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, যদি আমরা কোনো নতুন পে স্কেল ঘোষণা না করি, সেই ক্ষেত্রে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বাজারের দাম স্তরের সাথে সঙ্গতি বজায় রাখতে পারে না। অর্থাৎ প্রতি বছর 3 থেকে 4% করে উল্টো তার ক্রয় ক্ষমতা কমতে থাকে। এজন্যই সরকার আসলে প্রতি 5 থেকে 6 বছর পর পর পে স্কেল ঘোষণা করে, যেন সরকারি কর্মকর্তারা তাদের বেতনটা ঠিক বাড়াচ্ছে না এখানে, জাস্ট তাদের ক্রয় ক্ষমতাটা যেন কমে না যায়। এই জন্যই 5-6 বছর পর পর আপডেট করা প্রয়োজন হয়। সরকারি পে স্কেল বাড়ানো বা নতুন ঘোষণা করার ক্ষেত্রে কিছু আপত্তি চলে আসে। আমরা এখন একটু পলিসি দিতে পারি যে উচিত অনুচিতের ব্যাপার যদি আমরা চিন্তা করি, সেখানে একটা প্রবলেম হবে যে মানুষের আপত্তিটা যেখানে থাকে, যে অনেক সরকারি কর্মচারী হয়তো কাজ করেন না কিংবা তাদের কাজের দক্ষতাটা অত ভালো না, কিন্তু তারা আসলে বেতনটা পাচ্ছেন, একটা বেতনের প্রোটেকশন তারা ঠিকই পাচ্ছেন। তারা যতটাই অদক্ষ হন, কোনো ধরনের তাদের বেতন কাটা হচ্ছে না বা কোনো শাস্তি হচ্ছে না, কিংবা তাদের বেতন বন্ধ হচ্ছে না বা চাকরিও চলে যাচ্ছে না অদক্ষ হওয়ার কারণে, যেটা কিনা প্রাইভেট সেক্টরে একটা বড় বাস্তবতা, যে অদক্ষ মানুষ বেতন পাবেন না বা তার চাকরি থাকবে না। তাহলে সরকারি পে স্কেলের সমস্যাটা এখানে যে এটার একটা ইউনিভার্সালিটি আছে এবং স্টিকিনেস আছে এখানে একটা। দক্ষ অদক্ষ সৎ অসৎ সবাই আসলে একই স্কেলে বেতন পাচ্ছেন। তাহলে এটা যদি আমরা সমাধান করতে চাই, এটা নিয়ে হয়তো বিস্তার আলোচনা হতে পারে, একাডেমিক আলোচনা হতে পারে, রিসার্চ সেক্টরে আলোচনা হতে পারে, ব্যুরোক্রেটিক আলোচনা হতে পারে, সরকারের নিজস্ব পলিসি থাকতে পারে। আমার কাছে যেটা মনে হয়, ইনক্রিমেন্টের ব্যাপারটা আমরা যদি শুধু চাকরিকাল এবং সিনিয়রিটি না দেখি, যদি মেধার ভিত্তিতে ইনক্রিমেন্ট দেওয়া যেত, যেটা অনেক ক্ষেত্রে দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি বিশেষ করে টেকনিক্যাল বিশেষ ক্যাডারগুলোতে দেওয়া হয়, সেবাদানের দক্ষতার উপর যদি কোনো বিশেষ ভাতা থাকতো, যেটা শুধুমাত্র ভালো রিপোর্ট পাওয়া অফিসার এবং কর্মচারী যারা আছেন তারাই পাবে। আবার অবদানের ব্যাপারে যাদের কোনো ধরনের অভিযোগ নাই পাবলিক থেকে এবং যাদের রিপোর্ট ওকে, প্রতি বছর তো এসিআর হয়, সেখানে এটা ইনক্লুড করা যেতে পারে। সবকিছু মিলে কিন্তু একটা সিস্টেম তৈরি করা যেতেই পারে। কর্মদক্ষতায় যাদের ঘাটতি থাকে, যাদের সেবাদানে আসলে ইচ্ছা নাই বা হচ্ছে যারা যাদের ব্যাপারে অভিযোগ থাকে যে সরকারি চাকরি একবার যেহেতু পেয়ে গেলে এটা সরকারি চাকরি চলে যাওয়া অনেক কঠিন, এই জন্য অনেকেই কর্মদক্ষতা বাড়ায় না কিংবা সেবাদানে অনিচ্ছুক হয়ে পড়ে, তাদের ব্যাপারে কিন্তু সরকার চাইলে শক্ত বেশ কিছু নীতিমালা এবং শাস্তির ব্যবস্থা করতে পারে। আর সরকারি চাকরি যেন আসলেই ভ্যালু এডিশন নিশ্চিত করে, সেটাও কিন্তু চাকরির স্থায়িত্বের একটা শর্ত হিসেবে যোগ করে দেওয়া যেতে পারে।
অর্থাৎ চাকরিতে একবার ঢুকে গেলে অবসর পর্যন্ত চাকরি থাকবে, এই নিশ্চয়তা না দিয়ে যদি সরকার তার আসলেই সে মানুষের জন্য কাজ করতে পারছে কিনা বা দেশের জন্য অবদান রাখতে পারছে কিনা, তার চাকরির জন্য আসলেই কোনো ভ্যালিডেশন হচ্ছে কিনা, এটা নিশ্চিত করে যদি তার চাকরির স্থায়িত্ব সরকার বজায় রাখতে পারে, তাহলেও এই আপত্তিগুলো হয়তো অনেকাংশেই সমাধান হয়ে যাবে। ওকে, সো আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।